আপনারা মাইটোসিস আর মায়োসিসের নাম শুনেছেন। আমি এর আগে মাইটোসিস নিয়ে একটা ভিডিও করেছিলাম। এবার আমরা কথা বলবো মায়োসিস নিয়ে। আগে একটু রিভিশন দিয়ে নেই। মাইটোসিসে একটা ডিপ্লয়েড সেল, প্রথমে থাকে একটা ডিপ্লয়েড কোষ, সেখান থেকে তৈরি হয় দুইটা ডিপ্লয়েড কোষ। এখানে আগের কোষটাকেই কপি করা হয়। মাইটোসিস মানে আসলে নিউক্লিয়াসের দুইটা কপি তৈরি করা। অবশেষে সেটা দুইটা কোষে পরিণত হয়, যেটাকে বলা হয় সাইটোকিনেসিস। তাহলে এটা হলো মাইটোসিস। এখন মাইটোসিসের অনেকগুলো স্টেজ আছে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপর টেলিফেজ। মাইটোসিস মাইটোসিসের এই প্রক্রিয়া সাধারণত আমাদের সোম্যাটিক সেলগুলোতে হয়। আমাদের স্কিনের কোষ রেপ্লিকেট করে, তারপর চুলের কোষ। এভাবে শরীরের বেশিরভাগ কোষ যে পদ্ধতিতে নিজের ডুপ্লিকেট তৈরি করে সেটা মাইটোসিস। মায়োসিস সংঘটিত হয় বীজ কোষে, আর এরা উৎপন্ন করে গ্যামেট, যাতে করে যৌন উপায়ে বংশবিস্তার করা যায়। তাহলে প্রথমে রয়েছে একটা ডিপ্লয়েড সেল, এই হলো সেই ডিপ্লয়েড কোষ। এটা একটা বীজ কোষ, শরীরের অন্য যে কোনো কোষ না, এটা জার্ম সেল বা বীজ কোষ। এটা মাইটোসিসের মাধ্যমে আরও বীজ কোষ তৈরি করতে পারে। তবে এখন আমরা কথা বলবো কিভাবে গ্যামিট তৈরি হয়। এই কাজটা হয় দুইটা রাউন্ডে। দুইটা রাউন্ডকে একসাথেই মায়োসিস বলে। প্রথম রাউন্ডটাকে বলা হয় মায়োসিস 1, আমরা লিখলাম M1। এখানে কিন্তু মানি সাপ্লাই নিয়ে কথা বলছি না। মায়োসিসের প্রথম রাউন্ডে এই ডিপ্লয়েড কোষটা দুইটা হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়। তাহলে প্রথমে ছিল 46টা ক্রোমোজোম, এখানে প্রত্যেকটাতে আছে 23টা ক্রোমোজোম, অথবা বলা যায় এখানে ছিল 23 জোড়া ক্রোমোজোম, আর এই স্টেজে এসে জোড়াগুলা ভেঙে যায়। তারপর মায়োসিস 2, এই স্টেজে কোষগুলা মাইটোসিসের মতোই একটা প্রসেসে দুই ভাগ হয়ে যায়। মাইটোসিসের মতোই একই রকম প্রসেস। একটু পরেই এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সত্যি বলতে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলিফেজ এগুলো মায়োসিসের এই দুইটা রাউন্ডের ভেতরেও আছে। এখানে সবশেষে আমরা পাচ্ছি 4টা কোষ। 4টা কোষ, আর এর সবগুলোই হ্যাপ্লয়েড কোষ। সবগুলো কোষই হ্যাপ্লয়েড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে, কারণ এগুলো সব অর্ধেক হয়ে গেছে। তারপর এখানে 2টা কোষ পাচ্ছি যাদের ক্রোমোজোমের সংখ্যা n, অনেকটা মাইটোসিসের মতোই। ক্রোমোজোমের সংখ্যা আগের মতোই থাকছে। আমরা পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন বেশিরভাগ কোষ একটা বড় সময় কাটায় ইন্টারফেজে। ইন্টারফেজ হলো সেই স্টেজ যে সময় কোষটা বেঁচে থাকে, তারপর ট্রান্সক্রিপশন এবং অন্যান্য কাজ করে। এখানেও এই ইন্টারফেজ স্টেজে মাইটোসিসের মতো একটা ঘটনা ঘটে। এই ব্যাপারটা ঘটে আসলে ইন্টারফেজের মধ্যে একটা স্টেজে, সেটা হলো এস ফেজ। ধরেন এটা আমার কোষ, আর এটা হলো কোষের নিউক্লিয়াস। আমি এবার ক্রোমোজোম আঁকছি। তবে মনে রাখবেন, যখন মাইটোসিস বা মায়োসিস হচ্ছে না, তখন এই ডিএনএ ছড়ানো ছিটানো অবস্থায় ক্রোমাটিন ফর্মে থাকে। ক্রোমাটিন ফর্মে ক্রোমোজোমের ভিডিওতে বলেছিলাম এই সময় ডিএনএ ক্রোমাটিন ফর্মে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তবে আমি এখানে একসাথে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয় যে এরা রেপ্লিকেট করে। এখন মাইটোসিসের ভিডিওতে আমরা দেখেছি যে 2টা ক্রোমোজোম 2 ভাগ হয়ে আলাদা হয়ে যায়। তবে মায়োসিসের বেলায় আমরা ক্রোমোজোমের হোমোলোগাস পেয়ারের দিকে নজর রাখবো। ধরেন এখানে একটা হোমোলোগাস পেয়ার। এখানে আগে কালারটা ঠিক করে নেই। এটা পেয়েছি আমার বাবার কাছ থেকে, আর এটা পেয়েছি আমার মায়ের কাছ থেকে। এরা হোমোলোগাস। তারপর ধরেন আরেকটা পেয়েছি আমার বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে যেগুলো পেয়েছি সেগুলো এক কালারে একই। হয়তো এই ক্রোমোজোমটা একটু বড়, এটা বাবার কাছ থেকে পেয়েছি। এরপর মায়ের কাছ থেকে হোমোলোগাস পেয়েছি, এটাও একটু বড়। এখন ইন্টারফেজের এস ফেজে মাইটোসিসের মতোই ঘটনা ঘটে। ইন্টারফেজ স্টেজে সবসময় এটাই ঘটে। হতে পারে সেটা মাইটোসিস অথবা মায়োসিস। এখানে ডিএনএ গুলোকে রেপ্লিকেট করা হয়। তাহলে হোমোলোগাস পেয়ারের প্রত্যেকটা, এখন হোমোলোগাস পেয়ার মানে কিন্তু একই রকম ক্রোমোজোম না, এরা একই জিনের কোডিং করে, কিন্তু সেটা একই জিনের আলাদা একটা ভার্সন বা অ্যালিল হতে পারে। তবে কোডিংটা হবে একই জিনের। এখন রেপ্লিকেশনের সময় এই পেয়ারের প্রত্যেকটা ক্রোমোজোম রেপ্লিকেট করবে। তাহলে বাবার কাছ থেকে যেটা পেয়েছি সেটা রেপ্লিকেট করবে। এরা
দুইটা জোড়া দেয়া থাকবে সেন্ট্রোমিয়ারে, মায়ের ক্রোমোজোমটাও রেপ্লিকেট করবে এভাবে, এরাও জোড়া দেয়া থাকবে সেন্ট্রোমিয়ার দিয়ে, এরাও একই কাজ করবে, এটা একটু লম্বা ক্রোমোজোম, এরাও একইভাবে রেপ্লিকেট করবে। তারপর আমার মায়ের ক্রোমোজোমটা সেটাও একই কাজ করবে। এটা হলো ইন্টারফেজের এস ফেজ। আমরা এখনো কোষ বিভাজনে এসে পৌঁছাইনি। এই সময় এখানে কাজ করে মাইটোসিসের ভিডিওতে আপনারা দেখেছেন, সেটা হলো সেন্ট্রোজোম। আমরা আগের ভিডিওতে দেখেছি এরা মাইক্রোটিউবুল বের করে সব কিছুকে আলাদা করে ফেলে। তাহলে এখানে একটা সেন্ট্রোজোম, এটা নিজেকে রেপ্লিকেট করে আর একটা সেন্ট্রোজোম তৈরি করে, তাহলে পেলাম দুইটা সেন্ট্রোজোম। পুরো ব্যাপারটাই ঘটে ইন্টারফেজে। ইন্টারফেজের এস ফেজে, এর গ্রোথ স্টেজে না, ইন্টারফেজ। এখন এটা হয়ে যাওয়ার পরে কোষটা মাইটোসিস বা মায়োসিসের জন্য রেডি। ধরি এখানে মায়োসিস হবে, এটা একটা বীজ কোষ। এখন যেটা শুরু হবে প্রোফেজ 1। আপনাদের হয়তো মনে আছে, এখানে লিখে ফেলি, ব্যাপারটা বেশ ইম্পর্ট্যান্ট। মাইটোসিসে আমরা পাচ্ছি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপর টেলিফেজ, তাহলে PMAT। মায়োসিসে এই প্রত্যেকটা স্টেজের মধ্যে দিয়ে যায়। তাহলে প্রোফেজ 1 এর পরে মেটাফেজ 1, তারপর অ্যানাফেজ 1, তারপর টেলিফেজ 1। এরপর মায়োসিস 1 শেষ হওয়ার পর মাইটোসিস 2তে এসে প্রোফেজ 2, তারপর মেটাফেজ 2, তারপর অ্যানাফেজ 2, সবশেষে টেলিফেজ 2। এই নামগুলো মনে রাখলে আপনাদেরই সুবিধা হবে, কোনো পরীক্ষা দিতে হবে না, তবে এগুলো জানা থাকলে কনসেপ্টটা বুঝতে আপনার সুবিধা হবে। এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলিফেজ এগুলো মনে রাখলেই চলবে। আর মনে রাখবেন মায়োসিসে এই স্টেজগুলো দুইবার হয়, দুইবার ঘটে। আর এখানে যে ব্যাপারটা ঘটে সেটা একটু আলাদা হয়। এখন এই ব্যাপারটার উপরে ফোকাস করব। শুরু করি প্রোফেজ 1 দিয়ে, মায়োসিস 1 এর প্রথম স্টেজটার নাম হলো প্রোফেজ 1। এখন এখানে কি হবে? মাইটোসিসে প্রোফেজের সময় যা হয় এখানে সেই একই রকম ঘটনা ঘটে, নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার এনভেলপ ভেঙে যেতে থাকে। এই স্টেজে এসে নিউক্লিয়ার এনভেলপটা অদৃশ্য হয়ে যেতে থাকে। এখানে সেন্ট্রোমিয়ার সিস্টার ক্রোমাটিড দুটাকে একসাথে জোড়া দিয়ে রেখেছে। এরপর সেন্ট্রোজোমগুলা তারা এক ধরনের টিউব বের করে, যেগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউল। তারপর দুপাশে সরে যায়, এভাবে টিউব বের করে দুইটা সেন্ট্রোজোম দুইটা বিপরীত দিকে চলে যায়। এটা প্রোফেজ 1 এর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে একটা কথা বলি, ইন্টারফেজে আমরা ক্রোমোজোমগুলোকে এঁকেছি এভাবে, আসলে ডিএনএ তখন ক্রোমোজোম ফর্মে থাকে না, থাকে ক্রোমাটিন ফর্মে। বাস্তবে ডিএনএগুলো থাকে এইভাবে, অনেকটা এইভাবে, সব কিছু একেবারে প্যাঁচানো অবস্থায় থাকে। মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে সব ডিএনএ প্যাঁচানো অবস্থায় আছে। তারপর কিছু প্রোটিন যেগুলোকে বলা হয় হিস্টোন, এগুলা সব মিলে একটা স্ট্রাকচার তৈরি করে, আর এটাকে বলা হয় ক্রোমাটিন। এখন প্রোফেজ 1-এ এই ক্রোমাটিনগুলা ক্রোমোজোমে পরিণত হওয়া শুরু করে, নির্দিষ্ট আকৃতি নেওয়া শুরু করে। মাইটোসিসের প্রোফেজ স্টেজেও একই ব্যাপার ঘটে। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, হোমোলোগাস পেয়ারের ক্রোমোজোমগুলো এখানে পাশাপাশি থাকে। এখন আমি এই ছবিটা কপি করে পেস্ট করি, এখান থেকে কপি করলাম, তারপর এখানে কপি করছি, তারপর পেস্ট করলাম। আচ্ছা, এখানে নিউক্লিয়াসের আবরণীটা ভেঙে গেছে, তাহলে এখানে এটা মুছে ফেলি। নিউক্লিয়াসের পর্দাটা অদৃশ্য হয়ে যাচ্ছে, প্রোটিনগুলোও আলাদা হয়ে যাচ্ছে। এটা হলো প্রোফেজ 1। এখানে পুরো কোষটা আঁকছি না, কারণ এই স্টেজে পুরো কাজটা হয় নিউক্লিয়াসে অথবা যেখানে আগে নিউক্লিয়াসটা ছিল। এখানে মাইটোসিসের চাইতে আলাদা যে ব্যাপারটা ঘটে সেটা হলো হোমোলোগাস পেয়ারের ক্রোমোজোমগুলো পাশাপাশি লাইন আপ করে। এরা শুধু লাইন আপই করে না, এরা এই সময় জেনেটিক রিকম্বিনেশনও করে। এখানে এই হোমোলোগাস পেয়ারের ক্রোমোজোমগুলো একে অন্যের সাথে ক্রস ওভার করে। ছবিটা আমি একটু ডিটেইল আঁকি, শুধু এই দুইটা ক্রোমোজোমকে আঁকছি।
এখন একটা ক্রোমোজোম পেয়েছি আমার বাবার কাছ থেকে, আর এখানে দুইটা ক্রোমাটিড আছে, একটা আরেকটাকে রেপ্লিকেট করেছে। এটা আসলে একটা ক্রোমোজোম, আর একটা পেয়েছি মায়ের কাছ থেকে, এটা সবুজ কালারে। এই ক্রোমোজোমটা এভাবে আঁকলাম, একটা ক্রোমোজোম পেয়েছি মায়ের কাছ থেকে, এখানেও দুইটা ক্রোমাটিড আছে। এই দুইটাকে একসাথে বলা হয় টেট্রাড, কারণ এখানে চারটা ক্রোমাটিড আছে। এরা হোমোলোগাস পেয়ারের ক্রোমোজোম, হোমোলোগাস, আর এখানে সেন্ট্রোমিয়ার। এই সময় এদের মধ্যে ক্রসওভার হয়, আর এই প্রসেসটা খুবই গোছানো একটা পদ্ধতি, খুবই অর্গানাইজড একটা প্রসেস। কারণ বেশিরভাগ সময় এরা যে পয়েন্টে ক্রস ওভার করে সেখানে তারা একই জিনের অদল বদল করে। এমন না যে একটা ক্রোমোজোম কোনো জিনের দুইটা ভার্সন পেল, আর অন্য ক্রোমোজোমটা অন্য কোনো জিনের দুইটা ভার্সন পেল। এখানে এক্সচেঞ্জ করা হয় এমনভাবে যে দুইটা ক্রোমোজোম সবসময় একই রকম জিনের কোডিং করবে, তবে সেটা জিনের অন্য আরেকটা ভার্সন বা আলাদা অ্যালিল হতে পারে। এখন ক্রস ওভার হওয়ার পরে বাবার কাছ থেকে যে ক্রোমোজোমটা পেয়েছিলাম সেটা দেখতে অনেকটা এরকম। এর পুরোটা ছিল বাবার ক্রোমোজোম, এখন কিছু অংশ মায়ের ক্রোমোজোম। ও, মায়ের ক্রোমোজোমের রংটা তো সবুজ। কিছু অংশ মায়ের ক্রোমোজোম, আর যেটা মায়ের কাছ থেকে পেয়েছি সেখানে কিছু অংশ বাবার ক্রোমোজোম। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এভাবে একটা প্রাণীর পপুলেশনে অসংখ্য ভেরিয়েশন আনা যায়, আর এটা মায়োসিসের একটা ফর্মাল প্রসেস। এই কাজটা তো বেশ সাজানো গোছানো পদ্ধতিতে হয়। এমন একটা পয়েন্টে এরা ক্রসওভার করে যাতে করে কোনো অকেজো জিন তৈরি হয় না। এই ক্রসওভারের পয়েন্ট, এটাকে বলা হয় কিয়াজমা। কিয়াজমা এই ক্রসওভারটা ক্রোমোজোমের মাঝামাঝি হতে পারত, এমন কোনো পয়েন্টে হতে পারত যাতে অনেক অকেজো জিন তৈরি হয়, কিন্তু সেরকম হয় না। পুরো কাজটাই খুবই সাজানো গোছানো উপায়ে হয়ে থাকে, খুবই সাজানো গোছানো অর্গানাইজড। তাহলে প্রোফেজ 1 স্টেজে এই ক্রসওভার হয়। তখন দেখা যায় বাবার ক্রোমাটিডে কিছুটা মায়ের ক্রোমাটিড, তারপর মায়ের ক্রোমাটিডে কিছুটা বাবার ক্রোমাটিড। এই সব কিছুই ঘটে প্রোফেজ 1-এ। ক্রোমোজোমগুলো ক্রস ওভার করে, নিউক্লিয়ার আবরণী অদৃশ্য হয়ে যেতে থাকে, হোমোলোগাস পেয়ারগুলা লাইন আপ করে, তারপর ক্রোমাটিনগুলো তখন নির্দিষ্ট আকৃতি ধারণ করে ক্রোমোজোমে পরিণত হতে থাকে। এখন মাইটোসিসেও এরকম অনেক কাজ হয়। এটা হয়ে যাওয়ার পরে যেটা শুরু হয় সেটা মেটাফেজ 1। এবারে শুরু হচ্ছে মেটাফেজ 1। এখন মেটাফেজ 1-এ আমি ছবিটা আরেকবার কপি পেস্ট করি। নিউক্লিয়ার এনভেলপ অদৃশ্য হয়ে গেছে, নিউক্লিয়ার আবরণীটা এখন নেই। সেন্ট্রোজোম দুইটা তখন কোষের দুইটা বিপরীত দিকে চলে যাবে। এখানে আমি কোষটা আঁকি। এই কোষে কোনো নিউক্লিয়াস নেই, এখানে নিউক্লিয়াসের ডটগুলো মুছে ফেলি, পুরোটাই মুছে ফেলি। এবারে এই সেন্ট্রোজোম দুইটা থেকে অনেকগুলো টিউব বের হয়, আর এটা আমরা মাইটোসিসের ভিডিওতে দেখেছি যে একই জিনিস, যে এই টিউবগুলো কাইনেটোকরের সাথে জোড়া লাগে। কাইনেটোকর, এই কাইনেটোকরগুলো আবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো থাকে, সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো থাকে। এখানে ইন্টারেস্টিং হলো এই টিউবগুলো জোড়া লাগানো থাকে। দাঁড়ান, এখানে ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং করে দেখাই। আমি এখানে দেখাতে যাচ্ছি যে বাবার সব ক্রোমোজোমগুলো এক সাইডে থাকে না, বা মায়ের সব ক্রোমোজোমগুলো এক সাইডে থাকে না। তাই এভাবে না আঁকে এটাকে একটু অন্যভাবে আঁকি, ছবিটাকে উল্টিয়ে দিই। এখন এই কাজটা আসলে পুরোপুরি র্যান্ডমলি ঘটে, তার ফলে ভেরিয়েশনও অনেক বেশি। আগেই বলেছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশনই হলো কোনো প্রাণীর পপুলেশনে ভেরিয়েশন আনার প্রধান অস্ত্র। এখন এরকম হতে পারে যে বাবার সব ক্রোমোজোমগুলো এই পাশে আসলো আর মায়ের ক্রোমোজোমগুলো এই পাশে আসলো, তবে এভাবে 23 জোড়া ক্রোমোজোম, তাই প্রবাবিলিটির কথা বলে সেই সম্ভাবনা খুবই কম। তাহলে এটা পেয়েছি বাবার কাছ থেকে, আর এটা হলো সেন্ট্রোমিয়ার এভাবে জোড়া লাগানো। তারপর এই মাইক্রোটিউবিউলগুলো সেন্ট্রোমিয়ারের সাথে জোড়া লেগে থাকা প্রোটিন স্ট্রাকচার কাইনেটোকরের সাথে জোড়া লাগে। এই মেটাফেজ 1
এটা পুরোপুরি মাইটোসিসের মেটাফেজের মতোই, এটাকে বলা হয় মেটাফেজ 1। এখানে সবকিছু লাইন আপ করে। এরপর শুরু হয় অ্যানাফেজ 1। এই অ্যানাফেজ 1 বেশ ইন্টারেস্টিং। আপনাদের হয়তো মনে আছে যে মাইটোসিসের অ্যানাফেজে সিস্টার ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যায়। মায়োসিসের অ্যানাফেজ 1 স্টেজে কিন্তু এই ব্যাপারটা ঘটে না। তাহলে অ্যানাফেজ 1-এ এসে হোমোলোগাস পেয়ারগুলো আলাদা হয়ে যায়, সিস্টার ক্রোমাটিড দুইটা একসাথে লাগানো থাকে। এখানে ক্রোমাটিড দুইটা একসাথে, তারপর এখানে এখানে তারপর আরেকটা সবুজ ক্রোমোজোম, তারপর বেগুনিটা, এখানে এর একটা ছোট ভার্সন আছে, এখানে একটু সবুজ আছে, আর এখানে কিছু অংশ বেগুনি। এই যে ক্রোমোজোমটা এটা পুরোপুরি বেগুনি। এটা অ্যানাফেজ 1। এরা আলাদা হয়েছে, তবে হোমোলোগাস পেয়ারগুলো আলাদা হয়েছে, ক্রোমোজোমটা কিন্তু আলাদা হয়নি, অথবা ক্রোমাটিড আলাদা হয়নি। তারপর এখানে আছে বেশ কিছু মাইক্রোটিউবুল, এরা কাইনেটোকোরের সাথে জোড়া দেয়া সেন্ট্রোমিয়ারের সাথে। এরপর এই টিউবগুলো সবাইকে আলাদা করে ফেলবে। এটাও অনেকটা মাইটোসিসের অ্যানাফেজের মতো, তবে এখানে হোমোলোগাস পেয়ারগুলো আলাদা করা হচ্ছে, শুধুমাত্র হোমোলোগাস পেয়ারগুলো। এখানে ক্রোমাটিড দুইটাকে ক্রোমোজোম থেকে আলাদা করা হচ্ছে না। ব্যাপারটা মনে না থাকলে মাইটোসিসের ভিডিওটা আরেকবার দেখতে পারেন। এটা অ্যানাফেজ 1, এটা হলো অ্যানাফেজ 1। এরপরে শুরু হয় টেলিফেজ 1। এই ক্রোমোজোমগুলো তখন কোষের এক প্রান্তে চলে যায়, একটা কোণায় চলে যায়। এই ছবিটাই আমি আরেকবার আঁকছি। এই ছবিটা আমি আরেকবার কপি করে নিয়ে পেস্ট করছি। তাহলে এরা চলে যায় কোষের বাম দিকে, আর এরা চলে যায় কোষের ডান দিকে। তারপর মাইক্রোটিউবুলগুলো ভেঙে যেতে থাকে। এখানে এই টিউবগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। এখানে সেন্ট্রোমিয়ার আছে। তারপর টেলিফেজ 1-এর প্রথম দিকেই যখন ক্রোমোজোমগুলো এক কোণায় চলে যাচ্ছে, সে সময় শুরু হয় সাইটোকিনেসিস। তাহলে টেলিফেজ 1-এর শেষে এই সাইটোপ্লাজম আলাদা হয়ে যায় টেলিফেজ 1-এ, আর নিউক্লিয়ার এনভেলপ তৈরি হতে থাকে। এটাকে বলা যায় প্রোফেজের উল্টো কাজ। প্রোফেজে যা হয় ঠিক তার উল্টোটা, নিউক্লিয়ার আবরণী তৈরি হতে থাকে। আর টেলিফেজ 1-এর শেষে কোষ দুইটা পুরোপুরি আলাদা হয়ে যায়। এটা হলো টেলিফেজ 1। এখন দেখেন, আমরা শুরু করেছিলাম একটা ডিপ্লয়েড কোষ দিয়ে। এখানে হোমোলোগাস পেয়ারের দুইটা ক্রোমোজোমের জোড়া আছে, তার মানে 4টা ক্রোমোজোম। এখন প্রত্যেকটা কোষে আছে 2টা ক্রোমোজোম। প্রত্যেকটা কোষেই হোমোলোগাস পেয়ারের 2টা ক্রোমোজোমই আছে, 2টা হোমোলোগাস পেয়ারের ক্রোমোজোমই আছে। আর এটা ঘটে র্যান্ডমলি, এই জন্য অনেক ভেরিয়েশন তৈরি হয়। এখন এই পর্যায়ে 2টা কোষেই শুরু হয় মাইটোসিস 2। এটাও অনেকটা মাইটোসিসের মতো। কখনো কখনো এই মাঝখানের স্টেজটাকে বলা হয় ইন্টারফেজ 2 বা ইন্টারকিনেসিস। এখানে সেন্ট্রোজোমগুলা নিজেদের ডুপ্লিকেট করে। এখানে 2টা কোষকে আলাদা করে এঁকেছি, দেখা যাক এরপরে কি হয়। আসলে সেন্ট্রোজোমটা এখানে থাকে না, সেন্ট্রোজোম থাকে নিউক্লিয়াসের বাইরে, নতুন তৈরি হওয়া নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাইরে এখানে আর এখানে। তারপর এই সেন্ট্রোজোম নিজেদের রেপ্লিকেট করা শুরু করে। এখানে ধরেন একটা কোষ, আচ্ছা এবারে এখানে ক্রোমোজোমটা আঁকি। এই ক্রোমোজোমটা এখানে, এখানে এই ক্রোমোজোমটা আছে বেগুনি কালারে, এর কিছুটা অংশ সবুজ, এরপর লম্বা পুরো সবুজ ক্রোমোজোম। তারপর এই ক্রোমোজোমটা এখানে, এখানে কিছুটা বেগুনি অংশ আছে, বেগুনি রঙের ক্রোমোজোম। এখানে একটা আরেকটা ক্রোমাটিড আছে, অন্য ক্রোমাটিডটা দেখতে এরকম। এরপর শুরু হয় প্রোফেজ 2। এখানে কি হয়? আগে যেরকম হয়েছিল যে নিউক্লিয়ার এনভেলপটা তৈরি হয়েছিল টেলিফেজ 1-এ,
সেটা এই স্টেজে এসে ভেঙে যেতে থাকে, নিউক্লিয়ার আবরণী অদৃশ্য হয়ে যেতে থাকে। তারপর সেন্ট্রোজোম দুইটা তারা কোষের দুই প্রান্তে চলে যায়। এখানে দুইটা সেন্ট্রোজোম একটা রেপ্লিকেট করেছে, এরা টিউব বের করে দূরে সরে যেতে থাকে। দুইটা কোষে একই সাথে ব্যাপারটা ঘটে, এরা মাইক্রোটিউবুল বের করে কোষের বিপরীত দিকে সরে যেতে থাকে। এখানে একটা কথা পরিষ্কার করে বলি যে দুইটা কোষেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। এটা একটা কোষ আর এটা হলো আরেকটা কোষ। এরপর শুরু হয় মেটাফেজ 2। মেটাফেজ 2 এটা মেটাফেজ 1 এর মতোই অথবা মাইটোসিস মেটাফেজের মতোই। এখানে ক্রোমোজোমগুলো লাইন আপ করে। ছবিটা আরেকবার আঁকি। ক্রোমোজোম দুইটা কোষের দুই প্রান্তে চলে গেছে, এগুলো হলো সেন্ট্রোজোম। এখান থেকে টিউবগুলো বের হয়েছে, মাইক্রোটিউবুল। এখানে একটা কথা বলি, এগুলো কিন্তু সেন্ট্রোজোম। আরেকটা জিনিস আছে, সেটা হলো সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার হলো সেই জিনিস যেখানে এই সিস্টার ক্রোমাটিড দুইটা জোড়া দেয়া থাকে। সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড দুইটাকে জোড়া দিয়ে থাকে, এইগুলো হলো সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোজোম হলো, সেন্ট্রোজোম থেকেই এই মাইক্রোটিউবুল বের হয়। তারপর মেটাফেজ 2-তে ক্রোমোজোমগুলো লাইন আপ করে। মেটাফেজ মানেই ক্রোমোজোমের লাইন আপ। তাহলে এখানে ক্রোমোজোমটা আঁকি। এখানে বেগুনি রঙের একটা ক্রোমোজোম আছে, এটা হলো একটা লম্বা ক্রোমোজোম। তারপর এখানে একটা ছোট অংশ, তারপর এখানে বড় একটা সবুজ ক্রোমোজোম। এই ক্রোমোজোমের একটা অংশ সবুজ, তারপরে এটা হলো ছোট সবুজ ক্রোমোজোম। এখন কিছু মাইক্রোটিউবুল কাইনেটোকোরের সাথে জোড়া লাগে। এই কাইনেটোকোর লাগানো থাকে সেন্ট্রোমিয়ারের সাথে, যেখানে সিস্টার ক্রোমাটিড দুইটা জোড়া লাগানো থাকে। এখানে এখন নিউক্লিয়ার আবরণীটা নাই, নিউক্লিয়ার এনভেলপটা নেই এখানে। অবশ্য এই দুইটা আলাদা দুইটা কোষ এখন। এরপর শুরু হয় এনাফেজ 2। এটা অনেকটা মাইটোসিসের এনাফেজের মতোই। এনাফেজ 2 এই ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যায়। মাইক্রোটিউবুলগুলো কাইনেটোকোরের মাধ্যমে সেন্ট্রোমিয়ার থেকে ক্রোমাটিড দুইটাকে আলাদা করে ফেলে। আরও কিছু টিউব সেন্ট্রোজোম দুইটাকে আরও দূরে সরিয়ে দেয়। এটা হলো অ্যানাফেজ 1 আর অ্যানাফেজ 2 এর মধ্যে পার্থক্য। অ্যানাফেজ 1-এ হোমোলোগাস পেয়ারগুলো আলাদা করা হয়, তবে ক্রোমোজোমগুলো আলাদা হয় না। এখন অ্যানাফেজ 2-তে ঠিক হোমোলোগাস পেয়ার নেই, আছে ক্রোমাটিডের পেয়ার, সিস্টার ক্রোমাটিড। এখন এরা আলাদা হয়ে যায়। এটা অনেকটা মাইটোসিসের অ্যানাফেজের মতোই। তাহলে এই ক্রোমোজোমটা চলে আসছে এখানে অনেকটা এরকম। আমি এখানে ক্রোমোজোমটা আঁকছি। একটা চলে যায় এখানে আর এটা চলে আসে এখানে। এখানে কিছু অংশ সবুজ রঙের, তারপর সবুজ ক্রোমোজোমটা এদিকে, এটা লম্বা ক্রোমোজোমটা। আর অন্য ক্রোমোজোমটা চলে আসে এইদিকে। এরপর মাইক্রোটিউবুলগুলো কাইনেটোকোরের সাথে লাগানো। সেন্ট্রোজোম এখানে পুরো ব্যাপারটা তদারকি করছে। এগুলা আলাদা করে ফেলা হয়। অ্যানাফেজ মানেই ক্রোমোজোমগুলোকে আলাদা করে ফেলা, সরি, কোনো কিছুকে, যে কোনো কিছুকে আলাদা করা। এখানে সেন্ট্রোজোমটা আঁকি। কোষের এই পাশেও কিন্তু একই কাজ হচ্ছে, পুরো কাজটাই হচ্ছে একটা কোষের ভেতরে। এরপর মাইটোসিসের মতোই সিস্টার ক্রোমাটিড দুইটা আলাদা হওয়ার পরে এরা নিজেরাই এক একটা ক্রোমোজোম বা 4টা সিস্টার ক্রোমোজোম হয়। এখন এই একই কাজ অন্য কোষটাতেও হচ্ছে, অন্য কোষটাতেও এটা হচ্ছে। দ্বিতীয় কোষটাতে এই ক্রস ওভার হয়নি, তাহলে এখানে লম্বা বেগুনি ক্রোমোজোম দুইটা, এরা সিস্টার ক্রোমাটিড ছিল। এখন আলাদা হওয়ার পর এরা ক্রোমোজোম বা সিস্টার ক্রোমোজোম। তারপর এখানে ছোট সবুজ যে ক্রোমোজোম, সেই দুইটাও আলাদা হয়ে যাচ্ছে। এখানে কিছু অংশ বেগুনি রঙের। এখানেও সেন্ট্রোজোম তাদের মাইক্রোটিউবুল দিয়ে এদেরকে আলাদা করে ফেলেছে। সেন্ট্রোজোম তার টিউব দিয়ে সবকিছু আলাদা করেছে। এখন এই ঘটনাটা ঘটছে দ্বিতীয় কোষটার মধ্যে, আর এটা হলো সেই কোষের আবরণী। তাহলে এনাফেজ 2-তে এরা সবাই আলাদা হয়ে যায়। তারপর শুরু হয় টেলিফেজ 2। ছবিটা নতুন করে আর রাখছি না। টেলিফেজ 2-তে এদেরকে আরও দূরে ঠেলে দেয়া হয়।
এটা হলো টেলোফেজ 2। এদের টানতে টানতে একেবারে কোষের এক প্রান্তে নিয়ে যাওয়া হয়, তারপর কোষের সাইটোপ্লাজম আলাদা হয়ে যেতে থাকে। তাহলে টেলোফেজ 2 এর এই পর্যায়ে শুরু হয় সাইটোকিনেসিস। টিউবগুলা অদৃশ্য হয়ে যেতে থাকে, তারপর নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হওয়া শুরু করে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে এই কোষটাতে থাকবে একটা বেগুনি ক্রোমোজোম, বেগুনি রঙের একটা ক্রোমোজোম যার কিছু অংশ সবুজ, তারপর একটা বড় ক্রোমোজোম, এই চারপাশে আছে নিউক্লিয়ার মেমব্রেন, আর এখানে কোষের সাইটোপ্লাজম। এখন মাইওসিস 2-তে এই কোষের যে পার্টনার ছিল তার থাকবে একটা ছোট বেগুনি ক্রোমোজোম আর একটা লম্বা সবুজ ক্রোমোজোম, চারপাশে নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে, আর এখানে কোষের সাইটোপ্লাজম সেটাও থাকবে। তারপর এখানেও একই রকম ঘটনা ঘটবে। এখানে দ্বিতীয় কোষটাতে লম্বা বেগুনি ক্রোমোজোম দুইটা আলাদা হয়ে গেছে। তাহলে একটা কোষে একটা লম্বা বেগুনি ক্রোমোজোম, অন্যটা যাবে এই কোষে। তারপর এখানে ছোট সবুজ ক্রোমোজোম, তার এখানে কিছু অংশ আবার বাবার হোমোলোগাস পেয়ার থেকে এসেছে, বাবার হোমোলোগাস পেয়ার থেকে। এগুলোর চারপাশেও নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়ার মেমব্রেন। আর এটা হলো পুরো কোষ। নিউক্লিয়াসের বাইরে আছে সাইটোপ্লাজম। তাহলে এখানে আমরা শুরু করেছিলাম একটা ডিপ্লয়েড কোষ দিয়ে, জার্ম সেল বা বীজ কোষ দিয়ে। তারপর দুইটা স্টেজে এটা ডিভিশন হয়েছে। প্রথম স্টেজে হোমোলোগাস পেয়ারগুলো আলাদা হয়েছে। প্রথমে হয়েছিল ক্রস ওভার বা জেনেটিক রিকম্বিনেশন। এটা মায়োসিসের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই প্রসেসে কোনো একটা প্রাণীর পপুলেশনে অসংখ্য ভেরিয়েশন আনা যায়। দ্বিতীয় স্টেজে সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়েছে। মাইটোসিসেও ঠিক একই ঘটনা ঘটেছিল। এখানে আমরা পাচ্ছি 4টা হ্যাপ্লয়েড কোষ, কারণ এখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক। এগুলোকে বলা হয় জনন কোষ বা গ্যামিট।